ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব 12। সকালটা যেন হঠাৎই নিজের চেহারা পাল্টে ফেলেছিল। সূর্য উঠেছিল ঠিকই, তবে তার আলোতে কোনো উষ্ণতা ছিল না। চারদিক কুয়াশার মতো ধোঁয়ায় ভরা, অথচ আগুন জ্বলছিল না কোথাও। আকাশের রং ছিল নীল নয়, রক্তজবার মতো লালচে, যেন কেউ রাতভর রং তুলিতে প্রতিশোধের প্রতিকৃতি এঁকে রেখেছে। বাতাসে গন্ধ ছিল আগুন, ধাতব রক্ত আর মৃত্যুর। যেন প্রাকৃতিক জগৎ জানিয়ে দিচ্ছিল আজ কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল ক্যালিয়ন। তার নীল চোখে আগুনের হলকা, চোয়ালে ছিল জেদ, আর কণ্ঠে ছিল এক ভয়ঙ্কর নীরবতা, যে নীরবতা ঝড়ের আগের প্রশান্তির চেয়েও বেশি ভয়ঙ্কর। তার কাঁধে ধাতব বর্ম, হাতে এক ভয়াল তলোয়ার, যার ধার এত তীক্ষ্ণ যে বাতাসের সঙ্গে ঘর্ষণে সুর তোলে। পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অসংখ্য যোদ্ধা, পশু ও জিন সেনারা। তাদের চোখেও ছিল একই আগুন, প্রতিশোধ আর বিজয়ের শপথ। হঠাৎ ক্যালিয়ন আকাশমুখী হয়ে গর্জে উঠল, ওয়াসফান কায়েস্ট, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। অর্ষা আমার ছিল, আছে, থাকবে। তুই তাকে ছুঁয়েছিস। এখন প্রস্তুত হ, কারণ আজ আকাশ ফাটবে, মাটি কাঁপবে, আর তোর পারস্যের আকাশে জ্বলে উঠবে আমার রক্তজ্বালা। তার গলা এমন গম্ভীর ছিল যেন আকাশ কেঁপে উঠল। পাখিরা ভয় পেয়ে উড়ে চলে গেল দূরে। পাহাড়ের গায়ে ঢেউ খেলল শব্দের প্রতিধ্বনিতে। পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেল। এরপর তার চোখ দুটো সরু হয়ে এলো। এবার আর সময় নেই। সে সবাইকে লক্ষ্য করে বলল, রেডি হও সবাই, আজ কোনো দয়া নেই, কোনো মাপ নেই। অর্ষা আমাদের হৃদয়ের রানী। তাকে যারা ছিনিয়ে নিয়েছে তাদের উপর নেমে আসবে আমাদের ন্যায় বিচার। এখনই যুদ্ধ হবে, এখনই আমরা আক্রমণ করব পারস্যের অন্ধকার রাজ্য, আর ফিরব অর্ষাকে সঙ্গে নিয়ে। সেই মুহূর্তে যুদ্ধডঙ্কার শব্দ বেজে উঠল। যুদ্ধের সাজসজ্জায় প্রস্তুত হলো সবাই। আকাশের গর্জন তুলল বিশাল ডানাওয়ালা ড্রাগন সেনারা। মাটিতে ঝনঝন করে উঠল অস্ত্রের আওয়াজ, আর চারিদিকে ছড়িয়ে পড়ল শুধু একটাই শব্দ, অর্ষা, অর্ষা, অর্ষা। ক্যালিয়ন এখনো গম্ভীর মুখে দাঁড়ানো, তার চোখে সেই দৃষ্টি যা রাজ্য উল্টে দিতে পারে, আর তার ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকা প্রতিশ্রুতি, প্রেমের, প্রতিশোধের এবং বিজয়ের। তার কণ্ঠে ছিল সেই তীব্র প্রতিজ্ঞার সুর, ভালোবাসাকে ফিরিয়ে আনতে আমি গোটা দুনিয়াও পুড়িয়ে দিতে পারি। হঠাৎ সেই উত্তেজনার মধ্যে থেকে ড্যানিয়েল সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে সে ক্যালিয়নের দিকে তাকিয়ে বলে উঠল, লর্ড, এখনকার ওয়াসফান আর আগের মতো নেই। সে এখন জিনদের বাদশাহ। তার শরীর এখন তাপশক্তিতে তৈরি, আগুনে গড়া এক ভয়ঙ্কর রূপ। আমরা যদি পুরো বাহিনী নিয়েও যাই, তবুও সে একাই আমাদের ছিন্নভিন্ন করে দেবে। তার রাজ্যে ঢুকে সরাসরি হামলা করা মানেই আত্মহননের সমান। এই সিদ্ধান্ত বোকামি, আমাদের আগে ভাবতে হবে কৌশল। ড্যানিয়েলের কণ্ঠে ভয় ছিল না, ছিল বাস্তবতা। কিন্তু ক্যালিয়নের হৃদয় এই মুহূর্তে কোনো যুক্তি মানছিল না। তার চোখের তারা কাঁপল, আর এক মুহূর্তের মধ্যেই চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে এক পা সামনে বাড়িয়ে দাঁড়িয়ে বলে উঠল, মরে গেলেও সব মরে যাবে, কিন্তু আমি আমার ভালোবাসাকে কারো কাছে রেখে আসতে পারি না। ওর হৃদয়ে আমি ছিলাম, আজও আছি। ওরা যদি আগুনে পুড়িয়ে ছিনিয়ে নিয়ে যেতে পারে, আমি বরফে জমিয়ে তাকে ফিরিয়ে আনবো। আমি কাউকে ভয় পাই না। ওরা যা করেছে, আমি তার চেয়েও ভয়ঙ্কর কিছু করব। এখন কেউ আমায় থামাতে পারবে না। তার হুঙ্কারে যেন আকাশ ভারী হয়ে উঠল, আর সেই বজ্রঘন প্রতিজ্ঞার মধ্যেই ধীরে ধীরে পর্দা নামতে লাগলো এক যুদ্ধের আগুন ঝরা নতুন দিনের সামনে। তবে ড্যানিয়েল এক বিষণ্ণ নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে বলে ওঠে, আমরা মরে যাব ঠিক আছে, কিন্তু যদি সে অর্ষা ম্যামের কোনো ক্ষতি করে ফেলে, যদি সে বুঝে দেয় যে ওর জন্যে আমরা সেখানে গিয়েছিলাম, যদি সেই ক্ষোভে সে অর্ষাকেই মেরে ফেলে, তখন আমরা চাইলেও কিছু করতে পারবো না, লর্ড। তার কণ্ঠে অসহায়তা ছিল, চোখে একরাশ অজানা শঙ্কা। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল চারপাশ। ক্যালিয়নের চোখ দুটো রক্তাভ রঙে জ্বলে উঠলেও এবার যেন শান্ত হয় তার মন। সে বুঝে গেল ড্যানিয়েল অকারণ ভয় দেখাচ্ছে না। ওয়াসফান সেই অশান্ত আগুন, যেই হিংস্র প্রতিহিংসা পরায়ণ জিন, তাকে ভরসা করা যায় না। সে যে কোনো মুহূর্তেই অপ্রত্যাশিত নির্মম সিদ্ধান্ত নিতে পারে। ক্যালিয়ন ঠোঁট কামড়ে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর চাপার আগে গর্জে ওঠে, তাহলে কি করব ড্যানিয়েল? এভাবে বসে থাকবো? আর আমার রেড ওয়াইন, আমার ভালোবাসা, তাকে রেখে আসবো সেই নরকের রাজ্যে, সেই রক্তপিপাসু জিনের কাছে? তার চোখের কোণা ভিজে ওঠে ক্রোধ আর যন্ত্রণার ছায়ায়। ড্যানিয়েল ধীরে ধীরে এগিয়ে আসে।
মাথা নত করে সম্মানের সাথে বলে, লর্ড, আমাদের এখনই হামলা করার ক্ষমতা নেই, কিন্তু আমি শুনেছি 2 মাস পর ওয়াসফান এক বিধ্বংসী যুদ্ধে অংশ নিতে যাবে, এমন এক যুদ্ধে যা কোহফাক ছাড়িয়ে বহুদূর। সেই সময় তার রাজ্যে থাকবে না তার ছায়াটুকু। একটু থেমে সে আরো গম্ভীর হয়ে বলে, আর ঠিক সেই মুহূর্তটাই হবে আমাদের সুযোগ। আমরা তখনই হামলা চালাবো, ধ্বংস করে দেব তার অন্ধকার প্রাসাদ এবং আপনাদের রেড ওয়াইনকে ফিরিয়ে আনবো। আপনার ভালোবাসাকে মুক্ত করব সেই জিনের নখদর্পণ থেকে। এরপর কালিয়ন বলে ওঠে, যদি সে অর্ষার কোনো ক্ষতি করে? আমার মনে হয় না সে কোনো ক্ষতি করবে। ক্ষতি করার হলে বাংলাদেশেই করে দিয়ে চলে আসতো। ওয়াসফান কোনো কিছুর জন্য পরোয়া করার লোক না। সে ক্ষতি করবে না তাই নিয়ে এসেছে, ড্যানিয়েল বলে। ক্যালিয়নের চোখে ফিরে আসে এক স্ফুলিঙ্গ প্রেম আর প্রতিশোধের অগ্নিশিখা। সে একদৃষ্টিতে আকাশের দিকে তাকায়, যেন এখনই শপথ নিচ্ছে, অর্ষা শুধু আমার মৃত্যুর মধ্যে দিয়ে হলেও আমি ওকে ফিরিয়ে আনবো। চাঁদের আলোয় তখন এক নীরব যুদ্ধের প্রতিজ্ঞা লেখা হয়ে যায় দুই হৃদয়ে, একটি ভালোবাসা, একটি অপেক্ষা, আর এক নৃশংস জিনের বিরুদ্ধে অদৃশ্য প্রতিরোধের অঙ্গীকার। অর্ষা রুমের এক কোণে বসে আছে নিঃশব্দে, চারপাশে গভীর নীরবতা, শুধু দূরে কোথাও যেন কোনো এক অজানা প্রাণীর করুণ ডাকে রহস্য ছড়িয়ে পড়ছে বাতাসে। আলোর মতো কিছুই নেই, ঘরের কোণাগুলো যেন গিলে নিচ্ছে তাকে, ঠিক যেমন করে কেউ তার পরিচিত জগৎকে গিলে ফেলেছিল এই অচেনা দুনিয়ায় টেনে নিয়ে এসে। তার চোখ দুটো স্থির হয়ে আছে সামনের এক বিন্দুতে, কিন্তু মন উড়ে বেড়াচ্ছে ছিন্ন ভিন্ন চিন্তার পাখায়। তার মনে একটাই ভাবনা, ওই মহিলা এসেছিল, তার বলা প্রতিটি কথা যেন এক একটা বিষাক্ত কাঁটার মতো গেঁথে বসেছে অর্ষার মনে। কথাগুলো তার মাথায় বাজছে বারবার, অস্বস্তিকর ভয়, এক অদ্ভুত ঘোর আর অসমাপ্ত প্রশ্নের ভিড়ে সে নিঃস্ব নিঃসহায় বোধ করছে। এই দুনিয়াটা কি সত্যি বাস্তব, নাকি কোনো দুঃস্বপ্ন? মানুষ সত্যিই কি পারে জিনদের জগতে আসতে? এগুলো কি কল্পনা নাকি নিষ্ঠুর বাস্তব? সে নিজেকে প্রশ্ন করে, আমি কি এখনো জীবিত, নাকি হারিয়ে গেছি সেই দুনিয়ার সীমারেখা পেরিয়ে? তার শরীরটা ভার হয়ে আসে, মাথা নিচু করে চোখ বন্ধ করে সে ভাবতে থাকে, এই জুনের দুনিয়া থেকে আমি কি আদৌ ফিরে যেতে পারবো? যদি পারি তাহলে কিভাবে? আর যদি না পারি তাহলে কি আমাকে সারা জীবন এখানেই কাটাতে হবে, এই অন্ধকার, রহস্য আর অদৃশ্য আতঙ্কে ভরা দুনিয়ায়? তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে একটাই প্রশ্ন তীব্র হয়ে ধাক্কা দিচ্ছে, জিনের বাদশা কেন আমায় এনেছে? কেন আমি? বাতাসটা হঠাৎ ভারী হয়ে ওঠে, যেন কেউ অদৃশ্যভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে। একটা শীতল স্রোত বয়ে যায় তার শরীর জুড়ে। অর্ষা চমকে ওঠে, কিন্তু চোখ মেলে না। সে জানে এই দুনিয়ায় চোখের দেখা সবসময় বিশ্বাসযোগ্য নয়। এই জগতে চোখের সামনে যা আসে তা অনেক সময় বাস্তব নয়, আর সেটা অদৃশ্য, সেটাই হতে পারে সবচেয়ে সত্য। রুমের বাতাসে হালকা ফিসফিসে একটা শব্দ কানে আসে, সব প্রশ্নের উত্তর একদিন পাবে, তবে সময় হলে। অর্ষার হঠাৎ মনে পড়ে যায় সেই মহিলার চোখ, তীব্র দৃষ্টির ভেতর যেন লুকিয়েছিল শত বছরের ক্লান্তি আর গভীর কোনো অভিশাপ। এরপর সে ধীরে ধীরে বিছানার পাশে হেলে পড়ে। শরীর নিস্তেজ, কিন্তু মন ততটাই চঞ্চল। এই বন্দি দশা, এই অজানা আতঙ্কের মাঝেও অর্ষা এখন একটাই সিদ্ধান্তে পৌঁছেছে, সে লড়বে, মুক্তির পথ সে খুঁজবেই। এই অন্ধকার জগতের মাঝেও সে খুঁজে বের করবে আলো। জিনের বাদশাহ হোক কিংবা অন্য কেউ, কারো দাস হয়ে সে থাকবে না। তার ঠোঁটে এক ফালি নিঃশব্দ ধীরতা খেলে যায়, চোখের কোণায় জমে থাকা অশ্রু মোছে না, বরং সেগুলোকেই নিজের শক্তি করে রাখে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ঘরের দরজার সামনে কেমন যেন এক আলো ছড়িয়ে পড়ে। দরজাটি হালকা শব্দে খুলে গেল। অর্ষা চোখ মেলে তাকিয়ে দেখল একজন মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। কিন্তু সেই মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল, এ কি সত্যিই মানুষ, নাকি কোনো অলৌকিক সত্তা? মেয়েটিকে দেখে প্রথমে অর্ষার মনে হলো, এই তো সেই রূপকথার পরীরা যাদের গল্প সে ছোটবেলায় মায়ের কোলে বসে শুনত। গোল্ডেন রঙের ঝলমলে চুলগুলো যেন সূর্যের আলোয় নিজের মাঝে ধারণ করে রেখেছে। তার গায়ের রং এতটাই ফর্সা, যেন তুলোর মতো মসৃণ, নিখুঁত। নাক, ঠোঁট, চোখ সবকিছু এতটাই নিখুঁত, যেন কোনো শিল্পী বহু যত্নে তুলিতে আঁকছেন পরিপূর্ণ এক স্বর্গীয় প্রতিকৃতি। তার পরনে ছিল এক অদ্ভুত নীলাভ পোশাক, যা মাটি ছুঁয়ে নেমে এসেছে নিঃশব্দে, এবং তার চোখের দিকে তাকালে বোঝা যায় এই চোখ যেন কিছু লুকিয়ে রাখে, হয়তো কোনো অতীত, হয়তো কোনো ভবিষ্যতের চিহ্ন। অর্ষা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। এই মেয়েটিকে দেখে মনে হচ্ছিল তার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে
ছড়িয়ে আছে আলো, রহস্য আর মুগ্ধতা। এরপর সে ধীরে ধীরে উঠে বসে বিছানায়। কে আপনি? অর্ষার ঠোঁট থেকে অস্পষ্ট শব্দ ফোটে। মেয়েটি হালকা হেসে এগিয়ে আসে ঘরের ভেতর। তার হাসিটাও যেন শব্দহীন কোনো সুর, মনের ভেতর আলো জ্বেলে দেওয়ার মতো। ভয় পেও না, মেয়েটি বলে, কণ্ঠটা যেন ঝর্ণার মতো নরম, শান্ত। তবে তার চোখে ছিল গভীর কিছু, অতল, অচেনা কিছু বার্তা, যেন সে অনেক কিছু জানে, অনেক কিছু দেখেছে। অর্ষার মনে হতে থাকে, এই মেয়ে মানুষ নয়, মানুষ হলে এমন সৌন্দর্য নিয়ে জন্মানো সম্ভব না। আর চারপাশে যখন কেউ নেই, এই শূন্য প্রাসাদে হঠাৎ এমন একজনের আগমন তো স্বাভাবিক নয়। তবে ভয় নয়, অর্ষার মন বলছে মেয়েটি কোনো হুমকি নয়, বরং যেন সুরক্ষা, আশ্বাস কিংবা ভবিষ্যতের কোনো আলোকরেখা হয়ে এসেছে তার সামনে। এমন সময় মেয়েটি অর্ষার পাশে এসে বসে বলে, তোমার মনে অনেক প্রশ্ন, তাই না? শিগগিরই সব উত্তর পাবে, এখন শুধু বিশ্বাস রেখো। অর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে তার চোখে। তার মনে হতে থাকে, এই মেয়েটি হয়তো তার জীবনের বাঁক ঘুরিয়ে দেবে। এই রহস্যময়, অসম্ভব সুন্দর পরী হয়তো তাকে নিয়ে যাবে অজানা কোনো গন্তব্যে। তুমি অর্ষা, তাই না? মেয়েটির কণ্ঠে যেন সুরের ঢেউ। আমি ইসাবেলা, তোমার সাথে দেখা করতে এসেছি। অর্ষা অবাক চোখে চেয়ে থাকে মেয়েটির দিকে। ইসাবেলা চোখ নামিয়ে নিচু স্বরে বলে চলল, জানি তোমার এখানে আসার কথা ছিল না। এই প্রাসাদে, বিশেষ করে এই ঘরে তোমার সাথে দেখা করতে আমাদের কারোরই অনুমতি নেই। ওয়াসফান্দা খুব রাগ করবে জেনে গেলে। কিন্তু আমি থাকতে পারিনি অর্ষা। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে আটকাতে, কিন্তু পারিনি। তোমার গল্প শুনেছি অনেক, শুনেছি কিভাবে মানব দুনিয়া থেকে তোমাকে এখানে আনা হয়েছে। এখন ভাবছো তো তোমার গল্প কার কাছে শুনেছি আর তোমার নাম কিভাবে জানি? ওই যে তখন তোমাকে যে খাবার দিতে এসেছিল রান্নার মাসি, আমাদের তার থেকে তোমার ব্যাপারে জেনেছি, তাই তো ছুটে চলে এলাম। আমি এই রাজ্যের একমাত্র প্রিন্সেস, প্রিন্সেস ইসাবেলা। আর তোমাকে এখানে যে নিয়ে এসেছে, সে হচ্ছে আমার বড়দা, এই রাজ্যের বাদশাহ। ওনার কথা ছাড়া এই রাজ্যে একটা পাতাও নড়ে না। কিন্তু আমি এসেছি চুপি চুপি লুকিয়ে। আমার মানুষের দুনিয়ায় যাওয়ার অনেক শখ ছিল, কিন্তু ওয়াসফান্দা কখনো যেতে দেয়নি। আর তাই তো তোমার কথা শোনা মাত্রই ছুটে চলে এলাম। এবার অর্ষা বলে, আপনার দা কেন আমায় এখানে নিয়ে এসেছে? আমাকে আমার দুনিয়ায় ফিরতে দিন প্লিজ। ইসাবেলা বলে, এটা তো শুধু ওয়াসফান্দা ভালো করে জানে কেন তোমাকে এখানে এনেছে। আর উনি ছাড়া কারো সাহস নেই তোমাকে এই ঘর থেকে বের হতে দেওয়ার পর্যন্ত। তোমার দুনিয়া তো অনেক দূর। এরপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইসাবেলা আবার বলে ওঠে, এই জগৎটা যেমন জাদুতে ভরা, তেমনি কঠিন নিয়মে ঘেরা। কিন্তু আমি চাই না তুমি নিজেকে একা ভাবো। আমি চাই তুমি জানো, এখানে এমন কেউ একজন আছে যে তোমার কথা ভাবে, তোমার পাশে থাকতে চাই। অর্ষা তখনও চুপ, তার হৃদয় ততক্ষণে ঢেউ খেলে গেছে। এই অচেনা জগতে যেখানে সবকিছু ভয় আর রহস্যে মোড়ানো, সেখানেই একটুখানি মায়া, একটুখানি মানবিকতা যেন তার হাড়ে মজ্জায় আলতো করে ছুঁয়ে গেল। ইসাবেলা এবার ধীরে ধীরে অর্ষার হাতের উপর হাত রাখে। তার চোখে এক অপূর্ব মমতা আর ঠোঁটে এক ধীরপ্রত্যয়। তুমি ভেবো না তুমি একা, আমি তোমার পাশে আছি। আজ থেকে আমাকে নিজের বন্ধু ভাববে। এমনিও এই রাজ্যে আমার কোনো বন্ধু নেই, যারা আছে সব দাস দাসী। আজ থেকে তুমি আমার বন্ধু। এবার অর্ষা একটু মুচকি হাসে। এত ভয়ঙ্কর জিনিসের মধ্যে তার সঙ্গে কিছুটা তো ভালো হলো। আর মনে মনে ভাবে, এর দ্বারাই আমি নিজের পালানোর পথ খুঁজে পাবো হয়তো। এরপর ইসাবেলা তার হাতে থাকা পোশাকটা অর্ষার দিকে এগিয়ে দেয়, যেটা সে আসার সময় নিজের সঙ্গে নিয়ে এসেছিল। কারণ মাসি তাকে বলেছিল অর্ষা কাল থেকে একটাই জামা পরে আছে। ইসাবেলা বলে, এটা তুমি পরে নাও, ওয়াশরুমে গিয়ে স্নান করে এসো। এক জামাতে কতদিন বা থাকবে? তারপর বলে, আমি এবার যাই, তবে আবার আসবো। হয়তো লুকিয়ে, নয়তো নিষেধ ভেঙে, কিন্তু আমি আসবো। একটা নিঃশব্দ দীর্ঘশ্বাসের মতো মুহূর্ত কাটে। এরপর ইসাবেলা চলে যায় আর অর্ষা উঠে ওয়াশরুমে যায়। তার এখন বিরক্ত লাগছে এই একই ড্রেসে থাকতে। একটু গোসল করা উচিত। ইসাবেলা যাওয়ার বেশ কিছুক্ষণ পর নীরব ধীর পায়ে ওয়াসফান অর্ষার কক্ষে প্রবেশ করে। দরজার ফাঁক দিয়ে ভেসে আসে এক অপ্রার্থিব আলো, যেন চাঁদের কোমল ছায়ায় মেঝেতে পা রাখছে। চোখ তুলে তাকাতেই তার দৃষ্টিতে আটকে যায় এক দৃশ্য, যে দৃশ্য কোনো মানব চোখে আগে দেখা হয়নি। অর্থাৎ অর্ষা। সে বসে আছে জানালার ধারে, সেই সাদা রূপালির বড় গাউনটি পরে, যার আঁচলে যেন তারা ঝরে পড়ছে। তার চুলগুলি খোলা, রাতের আকাশের মতো গাঢ়।
আর বাতাসে হালকা দুলছে এক অচেনা ছন্দে। জানালা দিয়ে পড়ে আসা চাঁদের আলো তার গায়ের ওপর নরম পরশ বুলিয়ে দিচ্ছে, যেন স্বর্গের আলো এসে তাকে স্পর্শ করছে। ওয়াসফান দাঁড়িয়ে যায় স্তব্ধ হয়ে, চোখের পলক পড়া ভুলে যায় কিছু মুহূর্তের জন্য। তার মনে পড়ে সে জীবনে অনেক পরী দেখেছে, রূপকথার আগুনের, পানির বরফের। তাদের রূপে ছিল জাদু, গঠন ছিল অনিন্দ। কিন্তু আজকের এই মুহূর্তে এই এক নারীর রূপে তার দেখা সব পরীকে যেন ছোট মনে হয়। এত সুন্দর কেউ হতে পারে? মনে মনে ফিসফিস করে ওঠে ওয়াসফান। সে অনুভব করে এই দৃশ্য তার হৃদয়ে আজীবন জ্বলন্ত দাগ কেটে থাকবে। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যেন রূপকথার সীমা ছাড়িয়ে গেছে। এমন সৌন্দর্য বর্ণনার অতীত ভাষার বাইরে। এই পৃথিবীতে পরীর থেকেও সুন্দর কিছু থাকতে পারে, এটা না দেখলে বিশ্বাস হতো না কখনো। অর্ষা তখন জানালার দিকে তাকিয়ে দূরে আকাশে হারিয়ে গেছে। সে জানে না পিছনে দাঁড়িয়ে কেউ নিঃশব্দে তার রূপে হারিয়ে গেছে, কোনো এক জিন যে ধীরে ধীরে পরীর প্রেমে বন্দী হয়ে যাচ্ছে। তাও নিজের অজান্তেই। ঠিক তখনই ওয়াসফান কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকার ডুবে যায়। তার চোখে এখন আর বিস্ময়ের জ্যোতি নেই, বরং সেখানে খেলে যাচ্ছে গভীর অবিশ্বাস আর সন্দেহের ছায়া। নিজের মনে জ্বলে ওঠে সে, এই সৌন্দর্য, এই কমলতা সবই কি নিছক এক অভিনয়, এক বিভ্রম মাত্র? এই মানবকন্যা, সে কি সত্যি এতটা অসাধারণ, নাকি তার পেছনে লুকিয়ে আছে অশরীরী কোনো কৌশল, কালো জাদু? ওয়াসফান অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হালকা শয়তানি হাসি দিয়ে নিজের মনে ফিসফিস করে ওঠে, এই ধরনের নাটক তো অনেক পরীরাই করেছে। অনেকেই চেয়েছিল এই বাদশার কাছে আসতে, অনেকেই চেয়েছিল আমাকে জয় করতে, কেউ পারেনি। আর এই দুর্বল মানবকন্যা, সে ভাবে সে পারবে। তার ঠোঁটে ফুটে ওঠে গভীর ঘৃণার ছায়া, চোখে তখন হিংস্র এক শীতলতা। তুমি জানো না আমি কে মেয়ে? তুমি জানো না আমি কি করতে পারি? তোমার কোমল চোখ, শান্ত মুখাবয়ব, এগুলো দিয়ে তুমি কারো দয়া জাগাতে পারো, কিন্তু আমি তো হৃদয়হীন। আমি সেই শয়তান যাকে প্রেম স্পর্শ করে না। ধীরে ধীরে এগিয়ে যায় সে অর্ষার দিকে। অর্ষা তখনও চাঁদের দিকে তাকিয়ে কল্পনার মধ্যে হারিয়ে। হঠাৎ তার পাশে দাঁড়িয়ে ওয়াসফান গভীর কণ্ঠে বলে ওঠে, তোমাকে এখানে আনা হয়েছে চন্দ্রবিলাস করার জন্য নয়। এই প্রাসাদে আজ থেকে তুমি কেবল এক দাসী। এই বিশাল প্রাসাদের প্রতিটি ঘর, প্রতিটি করিডোর, প্রতিটি কোণ সবই হবে তোমার কাজের ক্ষেত্র। রক্তে ঘাম মিশিয়ে তুমি পরিষ্কার করবে, রন্ধন করবে, শোধন করবে। আমি তো বলেছিলাম প্রতিটি মুহূর্তে তোমাকে যন্ত্রণা দিয়ে শেষ করব। আজ থেকে সেই নরক যন্ত্রণা শুরু হলো, লিটল মনস্টার। তার কণ্ঠে কোনো দয়া নেই, কেবল নির্দয় শীতলতা। নরক কী জিনিস সেটা তুমি এখনো জানো না। এখন থেকে ধাপে ধাপে তোমাকে আমি সেটাই শেখাবো। ধ্বংস, শাস্তি, অপমান, কষ্ট এক একটা করে আসবে। তোমার চোখের জল হবে আমার বিজয়ের প্রমাণ। তুমি ভেবেছিলে নিজেকে বাঁচাতে পারবে? না লিটল মনস্টার, তুমি আমায় খাঁচায় বন্দি এক পাখি, যার ডানাও কাটা। শুধু সময়ের অপেক্ষা কখন তোমার কণ্ঠ থেমে যাবে। অর্ষা এতক্ষণ ধরে জানালার বাইরের অজানা অন্ধকারে চোখ রেখে এক ধরনের শূন্যতা অনুভব করছিল। মনে হচ্ছিল ওই কালো আকাশ, নিঃসঙ্গ গাছগুলো যেন তার নিজের মনের প্রতিবিম্ব। কিন্তু ওয়াসফানের কথাগুলো তার কানে যেই ঢুকলো, সঙ্গে সঙ্গে সে যেন এক গভীর ঘোর থেকে জেগে উঠল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, চোখ দুটো রক্তমুখর, জ্বালামুখর সেই আগুনের মতো। তার চেহারায় ঝড়ের পূর্বাভাস, রাগে দুঃখে অপমানে গলা কাঁপছে। কিন্তু সেই কম্পনের মধ্যেও তার কণ্ঠস্বর ছিল স্থির, ধীর, আত্মবিশ্বাসী। আমি পারবো না, তাই তো? আপনি কি ভেবেছেন আমাকে এখানে আটকে রেখে আপনি খেলছেন নিজের ইচ্ছে মতো? আমাকে একটা খেলনার মতো মনে করেছেন, যাকে ইচ্ছে হলে সাজিয়ে রাখবেন, আবার ইচ্ছে হলে ভেঙে ফেলবেন? আপনি ভুল করছেন। তার বুক ওঠানামা করছিল উত্তেজনায়, কিন্তু তবু সে চেষ্টা করছিল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে। আমি দুর্বল নই, আমি ভয় পাই না। সে আমার সামনে যেই আসুক, হোক সে কোনো জিনের বাদশা। আপনি কি ভেবেছেন আমি আপনার চোখের ভাষা পড়তে পারি না? আপনি আমার উপর আধিপত্য দেখাতে চান, আমাকে নিজের মতো করে গড়ে নিতে চান। কিন্তু দুঃখিত, আমি সেই ধাতের নই। তার কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু শব্দগুলো ছিল তীক্ষ্ণ ছুরির মতো, কারণ গত রাতের ঘটনা তার মনে এখনো জ্বলন্ত দাগ হয়ে আছে। যখন ওয়াসফান তার গলা চেপে ধরেছিল, নিঃশ্বাস নিতে দিয়েও যেন না। সে ভুলেনি সেই ভয়, কিন্তু সেই ভয়ই আজ তাকে আরও শক্ত করেছে। আপনার এই অন্ধকার জগতের নিয়ম আমাকে মানতে হবে কেন? আমার কোনো দোষ নেই, আমি কিছুই জানি না। আপনার রাজ্য নিয়ে, আপনার অস্তিত্ব নিয়েও না। তবুও আপনি আমাকে এখানে এনে বন্দি করেছেন।
মানসিক যন্ত্রণা দিচ্ছেন কেন? আমাকে ফিরিয়ে দিন আমার পৃথিবীতে। আমার মা আছেন, আমার আপনজনেরা আছেন, তাদের কাছে ফিরে যেতে দিন। আমি বন্দিনী হয়ে বাঁচতে চাই না। আমি মানুষ, পুতুল নই। এক মুহূর্ত থেমে সে নিঃশ্বাস নিল। গলার স্বর চিৎকারে উঠল না, কারণ সে জানে একটু বেশি বললেই হয়তো আবার সেই রুদ্ররূপে ফেটে পড়বে ওয়াসফান। তবুও সাহস করে চোখে চোখ রেখে বলল, আপনার কাছে কৃতজ্ঞ নই, ভীতও নই। আমি শুধু নিজের জীবনের অধিকার চাই, কিছু নয়। এই অধিকার কেড়ে নেওয়ার অন্যায়, আর সেই অন্যায়ের বিরুদ্ধে আমি চুপ করে থাকব না। তার কণ্ঠে ছিল প্রতিবাদ, চোখে ছিল আগুন, আর চিবুকের রেখায় ছিল আত্মসম্মান বাঁচিয়ে রাখার দৃঢ়তা। ওয়াসফা নিজের অগ্নিদৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। ঠোঁটে একরকম ঠান্ডা নিষ্ঠুর হাসি খেলে যায়। মনে মনে সে ভাবে, আমার সামনে কথা বলার সাহস! আজ পর্যন্ত কেউ এতটা স্পর্ধা দেখায়নি। রাজ্য কাঁপে আমার নাম শুনে, আর এই মানবকন্যা, সে আমার চোখে চোখ রেখে কথা বলছে। এই কাচের মতো কোমল শরীরে এতটা সাহস কোথা থেকে আসে? তার কণ্ঠের গর্জন না থাকলেও ভেতরের আগুন হু হু করে জ্বলে ওঠে। তবে ভালোই হয়েছে, সে মনে মনে বলে, দুর্বল হলে তো আর খেলনা হয়ে উঠতো না। কিন্তু এ তো এক গোপন আগুন, যাকে ছুঁয়ে দেখা যায় না, জ্বালিয়ে পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই। খেলনাটা যত ধীর হবে, তাকে ভাঙার আনন্দ তত গভীর হবে। আর আমি তাকে ভাঙব প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে। ধীরে ধীরে নিঃশব্দে, এমনভাবে যেন সে নিজেও বুঝতে না পারে কখন ভেঙে গেছে। ওয়াসফান চোয়াল শক্ত করে এগিয়ে আসে, কিন্তু তবু মুখে কোনো শব্দ নেই। শুধু চিন্তার রাজ্যে সে রক্তমাখা পরিকল্পনা আঁকতে থাকে। এই সাহস, এই চোখে ধীরতা, আমি তা একদিন মাটির সাথে মিশিয়ে দেব। একদিন যখন সে দাঁড়িয়ে থাকবে আমার সামনে, ভেঙে পড়া আত্মা নিয়ে, আমি তার চোখে চোখ রেখে বলবো, এখন দেখাও সাহস মেয়ে, দেখাও সেই জ্বলন্ত দৃষ্টি। তার ঠোঁটে তখন আরেকবার সেই বিষাক্ত হাসি খেলে যায়। ভালোই হলো, সে ভাবতে থাকে, এই খেলনাটা অনেকদিন খেলা যাবে। রাজ্য, যুদ্ধ, সভা, সব এখন বিরক্তিকর, প্রাণহীন একঘেয়েমি। কিন্তু এখন, এখন আমার দিন শুরু হলো। আজ থেকে প্রতিটা প্রহরে, প্রতিটা অন্ধকার রাতে আমি একটাই খেলনা খেলবো, তাকে ভাঙা, তাকে পিষে ফেলা। তার হাসি, তার নির্ভীকতা, তার আত্মবিশ্বাস, সব আমি মুছে ফেলবো, এমনভাবে যেন নিজেকে দেখলে সে ঘৃণা করে, কান্না আসে। আমি তাকে এমনভাবে নিজের অধীনে নিয়ে আসবো, যেন সে ভুলেও আর শ্বাস নিতে না চায় আমার অনুমতি ছাড়া। তার চোখে তখন এক রক্ত নয়, বরং শিকারের নিষ্ঠুর আনন্দ খেলে যায়। এরপর ওয়াসফান গভীর স্বরে, চোখে এক অদ্ভুত দীপ্তি নিয়ে অর্ষার দিকে তাকায়। তার চোখের কোণে একটা হিংস্র হাসি খেলে যায়। ধীরে ধীরে সে বলে, এই কি এখন আমাকে ভয় পাস না, লিটল মনস্টার? তবে এবার চল, তোর এই ভুলভ্রান্ত ধারণাটাই ভেঙে দিই। এবার দেখা হোক আমার আসল রূপের সঙ্গে। এই কথার পর মুহূর্তেই ওয়াসফানের চোখ দুটো রক্তবর্ণে জ্বলে ওঠে। এক নিমিষে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, যেন প্রকৃতিও থমকে গেছে তার রূপান্তরের সাক্ষী হতে। এক ঝলকে যেন সময় স্থির হয়ে পড়ে। এরপরই সেই অচেনা অন্ধকার থেকে জন্ম নেয় এক ভয়াল দৃশ্য। ওয়াসফানের শরীর ক্রমশ বিকট আকার ধারণ করতে থাকে। সে ক্রমশ বিশাল এক দৈত্যের রূপ নেয়। তার গা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের রেখা, যেন সে আগুনেরই সন্তান। মাথার দুপাশ দিয়ে বেরিয়ে আসে দুইটি দানবীয় শিং, তীক্ষ্ণ, বাঁকানো আর বিভীষিকাময়। তার সমস্ত চেহারায় ছড়িয়ে পড়ে বীভৎস সত্তা, বিকৃতির এক করুণ কাহিনী, যেন তার গাত্রে লেখা। তার মুখটি এতটাই বিকৃত, এতটাই ভয়ঙ্কর যে সাধারণ কোনো মানুষের চোখে তা ধরা পড়লে হৃদয় থেমে যেতে পারে। তার দাঁতগুলো ধারালো নখের মতো, চোখ দুটি যেন লাল জ্বলন্ত আগুনের গোলা, যার দিকে তাকালেই শরীরের ভেতর কেঁপে ওঠে হিমশীতল এক শিহরণ। অর্ষা এইসব দৃশ্য নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারে না। এক মুহূর্ত আগেও যে মানুষটা তার সামনে দাঁড়িয়েছিল, এখন সে যেন নরকের অতল গহ্বর থেকে উঠে আসা এক অভিশপ্ত জিন। তার চেতনা ধীরে ধীরে অসাড় হয়ে আসে, হৃৎপিণ্ডের স্পন্দন যেন থেমে যেতে চায়। আর সেই আতঙ্ক, সেই ভয়, সে অবর্ণনীয় বিভীষিকা অর্ষাকে গ্রাস করে নেয় পুরোপুরি। এক চিৎকারও তার কণ্ঠ থেকে বের হয় না। শরীরটা কেঁপে উঠে থেমে যায়। চোখ জোড়া বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী। তারপর সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান। চারপাশে নিস্তব্ধতা নামে, শুধু জ্বলন্ত আগুনের মতো ওয়াসফানের দেহ থেকে নির্গত হচ্ছে এক অভিশপ্ত তাপ। অন্ধকারের বুক চিরে রাত্রি আরো ঘন হয়ে আসে। অর্ষার নিথর দেহটি শূন্য দৃষ্টিতে পড়েছিল রাজপ্রাসাদের পাথুরে মেঝেতে। চারপাশে নিস্তব্ধতা, যেন সময় থেমে আসে তার নিঃশেষ হয়ে যাওয়া দেহের পাশে। ঠিক তখনই সেই ভয়াল রূপ
সেই দানবীয় জিন ওয়াসফান তার ভীষণ জিনের অবয়ব থেকে ধীরে ধীরে নিজের মানুষরূপে ফিরে আসে। একটা ব্যঙ্গাত্মক ঠান্ডা হেসে সে বলে ওঠে, হা হা, দুর্বল মানবী, এই শক্তি নিয়ে এসেছো আমার সাথে যুদ্ধ করতে? প্রথম ধাপেই তো হেরে গেলে, বাকি ধাপগুলো কিভাবে পেরোবে বলো তো? তার কণ্ঠে করুণার লেশ নেই, বরং রুক্ষতা তার ছিল ঢেউয়ের মতো আছড়ে পড়ে দেওয়ালে দেওয়ালে। সে পাশের টেবিল থেকে একটা রূপালি পাত্র তুলে নেয়, ভেতরে ঠান্ডা জল। মুহূর্তের মধ্যেই পুরোটা জল অর্ষার মুখে ছুঁড়ে মারে সে, যেন তার এই অজ্ঞানতা সহ্য হচ্ছে না আর। শীতল জলের ধারায় চমকে ওঠে অর্ষা, জ্ঞান ফিরে আসতেই হঠাৎ কাশতে কাশতে উঠে বসে। বুক জুড়ে ভেজা কাপড়, শ্বাস কেঁপে ওঠে, চোখে এখনো অস্পষ্টতা। তার দৃষ্টিতে যেন ভয়, অপমান আর বিষণ্ণতার একসাথে মিশ্র প্রতিফলন। ওয়াসফান এবার ধীরে ধীরে তার সামনে এসে এক হাঁটু গেড়ে বসে, চোখ দুটো তার চোখে স্থির করে বলে ওঠে, কোথায় গেল সেই সাহসী কথা? একটু আগেই তো বলেছিলে রাজার মতো কথা। শেষমেশ তুমি তো দুর্বলই রইলে। দুর্বল কন্যা, মানব হয়ে যদি জিনের সাথে পাঙ্গা নিতে চাও, তার পরিণাম তো বুঝতেই পারো। আজকের মতো ছেড়ে দিলাম, এটাই তোমার সৌভাগ্য। তার কণ্ঠে এক ধরনের হুঁশিয়ারির ঝাঁজ, যা মনে করিয়ে দেয় ওয়াসফান ক্ষমাশীল নয়, আজ শুধু সময়ের খেলা তাকে শান্ত রেখেছে। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, এরপর যদি আমার মুখের ওপর কথা বলো, তাহলে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে তোমার জন্য। আর শুনে রাখো, আগামীকাল সকাল থেকে যেন তোমার হাতে রাজপ্রাসাদে সব কাজ শুরু হতে দেখি। কোনো দ্বিধা, কোনো অজুহাত নয়। এই কথাগুলোর পর ওয়াসফান উঠে দাঁড়ায়, তার দীর্ঘ কদমে ধীরে ধীরে অর্ষার পাশ কাটিয়ে চলে যায়। পেছনে পড়ে থাকে ভেজা, অপমানিত, কাঁপতে থাকা এক দুর্বল মানবী, যার সামনে এখন শুধুই ভয়, অধিকারহীনতা আর অনিশ্চিত এক ভবিষ্যৎ। ওয়াসফান চলে যাওয়ার পর কক্ষের নিস্তব্ধতা যেন হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। চারপাশে অন্ধকার আর পাথরের ঠান্ডা দেওয়ালগুলো যেন ওর নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছে। সে নিঃশব্দে চোখ বন্ধ করে একটু পরম মুহূর্তে নিজেকে সামলে নেয়, তারপর ধীরে ধীরে চোখ খুলে ফিসফিস করে নিজেকেই বলে উঠল, হয়তো আজ প্রথমবার এমন কিছু দেখলাম যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। হ্যাঁ ওয়াসফান, তুমি আমাকে চমকে দিয়েছো, আতঙ্কিতও করেছো, কিন্তু তাই বলে তুমি ভেবো না আমি তোমার ভয়ে পিছু হাঁটবো। আমি সেই মেয়ে নই যে ভয়কে নিজের শিকল বানিয়ে বসে থাকবে। আমি পালাবো যেভাবেই হোক, আমি আমার পৃথিবীতে ফিরবো। আর সেই পথের প্রথম ধাপই হলো এই ভয়ঙ্কর কক্ষটা ছেড়ে বের হওয়া। তার দৃষ্টিতে তখন এক অদ্ভুত দীপ্তি, একটা আগুন, একটা সিদ্ধান্তের অনল। অর্ষা দাঁড়িয়ে পড়ে, মুখ তুলে দেওয়ালের দিকে তাকায়, যেন সেখানেই তার ভবিষ্যতের মানচিত্র আঁকা। সে আবার বলে উঠল, যদি এই প্রাসাদের কাজ করাই হয় আমার মুক্তির চাবিকাঠি, তবে তাই হোক। তোমার কথা মতো কাজ করব। তুমি যেমন বলেছো এই প্রাসাদের মধ্যে দিয়ে ঘুরে বেড়াবো, কারণ তবেই তো আমি খুঁজে পেতে পারি মুক্তির পথ। তবেই তো আমি জানতে পারবো এই অন্ধকারের ভেতর কোন আলোটা আমার জন্য অপেক্ষা করছে। তার চোখে তখন অদম্য আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসের পাশে দাঁড়িয়ে রয়েছে এক নীরব কৌশল। সে নিজেকে বোঝাতে থাকে, তোমার বোনকে আমি বন্ধু বানিয়েছি, এটাই হবে আমার প্রথম অস্ত্র। ওকে পাশে পেলে হয়তো আরও কিছু জানবো। প্রাসাদের ভেতরের খবর, গোপন পথ, কিংবা কিছু ভুল যেটা হতে পারে আমার সুযোগ। আমি ধৈর্য ধরব, মুখে ভয় দেখাবো না, চোখে লুকাবো না আমার সংকল্প। কিন্তু মনে মনে আমি প্রস্তুত হচ্ছি, প্রতি মুহূর্তে নিজের পরিকল্পনা গড়ে তুলছি। অর্ষা এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর নিজের বুকে হাত রাখে, চোখ বন্ধ করে ধীরস্বরে বলে ওঠে, সেই দিন আসবেই যেদিন এই দানবীয় প্রাসাদের দেওয়াল কাঁপবে আমার পদচারণায়। আমি দেখাবো কিভাবে এক মেয়ে, যাকে সবাই দুর্বল ভাবে, নিজের সাহস, আত্মবিশ্বাস আর মনোবলে পাল্টে দিতে পারে নিয়তির লিখন। তুমি চেয়েছিলে আমাকে বন্দি করে রাখতে, কিন্তু ভুলে গেছো, বন্দি করে রাখলে মনকে নয়, কেবল দেহকে। আর আমার মন, সে তো আজ থেকে মুক্তির গান গাইছে। এক বিশাল মেঘে ঢাকা পাহাড়, যার চারপাশে নেমে আসে কুয়াশার চাদর আর সাদা বরফের নরম ঝর্ণা। চারদিক শুধু সাদা তুষারের রাজত্ব যেন। সেই রহস্যময় পর্বতের নাম এলবুর্স। উঁচু উঁচু ঢিলাই ঘেরা পাহাড়ের কোলে গড়ে উঠেছে এক গোপন রাজ্য, যার নাম মেসোপটেমিয়া। এই রাজ্য মানুষের চোখে ধরা পড়ে না, এটাকে বলা হয় পরীদের রাজ্য। কেউ জানে না, কেউ খুঁজে পায় না, কিন্তু সে রাজ্য সত্যি আছে। সেই গোপন রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এক অপূর্ব রাজপ্রাসাদ, সাদা সোনালী মার্বেলে তৈরি, যার ছাদ ছুঁয়ে যায় মেঘেদের কণ্ঠা। সেই প্রাসাদের এক অপূর্ব সৌন্দর্য মাখা ঘরে, নরম চন্দনের সুগন্ধে ভরপুর একটি বিশাল কক্ষে, রেশমি নীল পর্দার পাশে
সুস্বর্ণ কাঠের তৈরি বিশাল রত্নখচিত পালঙ্কে ঘুমিয়ে আছে এক রাজকন্যা, প্রিন্সেস এলিনা। তার রূপ যেন জ্যোৎস্নার চেয়েও ধবধবে। এলিনার লম্বা রূপালি চুল ছড়িয়ে আছে বিছানায় যেন চাঁদের ঝর্ণাধারা। চোখ দুটো বন্ধ, কিন্তু চোখ খুললেই বোঝা যায় সেই চোখ দুটি গভীর, ঝিলিক দেওয়া হেমন্ত বিকেলের আকাশের মতো। তার ঠোঁট গোলাপি, নিখুঁত খচিত দুটি পাপড়ির মতো। তার সৌন্দর্য দেখে চাঁদও হিংসায় ছায়ায় ঢাকে নিজেকে। হঠাৎই নরম পায়ের শব্দ, টপ টপ। তার কণ্ঠে প্রবেশ করে এক প্রবীণ দাসী, নাম মালালা। তার মুখে উদ্বেগের ছাপ। মালালা নিচু গলায় বলে ওঠে, প্রিন্সেস এলিনা, জেগে উঠুন, জরুরি সংবাদ আছে। এলিনা ধীরে ধীরে চোখ মেলে মাথা উঁচু করে বলে, কি হয়েছে মালালা? তুমি তো কখনো এমন উদ্বিগ্ন দেখায়নি। মালালা দ্রুত বলে, পারস্য রাজ্যে একটি মানবকন্যা এসেছে। বাদশাহ নিজ হাতে তাকে প্রাসাদে এনেছেন। এলিনা চোখ বড় বড় হয়ে যায়, অবিশ্বাসে তার ঠোঁট ফাঁক হয়ে যায়। কি বলছো তুমি? এটা অসম্ভব। ওয়াসফান, সে তো কখনো কোনো মানবকেই সহ্য করতে পারে না। সে নিজে একজন মানবকন্যা নিয়ে এসেছে। মালালা শান্ত গলায় বলে, আমি মিথ্যা বলছি না প্রিন্সেস। শুধু আমাদের রাজ্য নয়, চারপাশের প্রতিটি পরী ও জিনদের রাজ্যেও এই খবর ছড়িয়ে গেছে। এলিনা ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তার রূপালির চুল ঢেউ খেলিয়ে পড়ছে কোমরের নিচে পর্যন্ত। তার চোখে ফুটে উঠেছে এক হালকা বিরক্তি, এক হালকা ঠান্ডা উচ্চাভিলাষ। আহা মালালা, এত চিন্তিত হচ্ছ কেন? আনলে এনেছে তাই বলে পৃথিবী তো থেমে যায়নি। হয়তো কোনো দরকারেই এনেছে। বাদশাহ ওয়াসফান হঠাৎ কি মনে করে এনেছে সেটা ভাবা এখন সময়ের অপচয়। মালালা একটু সংকোচে বলে, তবে রাজকন্যা, এটা তো অনেক অস্বাভাবিক ঘটনা। এলিনা হালকা হাসে, সেই হাসি ঠোঁটের কোণ ছুঁয়েই থেমে যায়, ঠান্ডা রানী সুলভ। তুমি জানো মালালা, আমি এসব বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি অনেক আগেই। এখনো যদি ওর প্রতি মনে একটু আধটু টান থেকেও থাকে, সেটাও হয়তো অভ্যেস। তবে জানো তো, জাইম অনেকদিন পর ফিরেছে। সে যেন রাজ্যেই থাকে না, সারাক্ষণ পাহাড় পেরিয়ে ঘুরে বেড়ায়। ছোটবেলার বন্ধুত্বের সব স্মৃতি ভুলে গেছে। মালালা হালকা কৌতূহল নিয়ে বলে, আপনি কি তবে আজই যাবেন ওর সঙ্গে দেখা করতে? এলিনা হালকা নিঃশ্বাস ফেলে জানালার দিকে পা বাড়ায়। জানালার পর্দা সরিয়ে মেঘে মোড়া বরফ ঢাকা উপত্যকা দেখেন, যেন নিজেরই রাজ্যকে মাপছেন। তারপর বলেন, না, আজ নয়, তবে ভাবছি কিছুদিনের মধ্যেই পারস্যে ঘুরে আসব। একটু রাজ্যের বাইরে সময় কাটাতে মন চাচ্ছে। তখন না হয় সেই মানবকন্যাকেও দেখে আসব। তার ঠোঁটে আবারও এক রহস্যময় হাসি খেলে যায়। ভালোই হয়েছে আসলে। এই একঘেয়ে জিন পরিদের মাঝে এক মানবকন্যার আগমন। বদল আসবে রাজ্যের বাতাসে। মালালা কিছুটা বিস্ময়ে রাজকন্যার মুখের দিকে তাকিয়ে থাকে। এলিনার দৃষ্টিতে এক ধরনের গভীরতা, এক অব্যক্ত অভিপ্রায়। সে কি কৌতূহল, নাকি ঈর্ষান্বিত, নাকি কিছু ভিন্ন পরিকল্পনা তার মনে জন্ম নিচ্ছে? রাজপ্রাসাদের উঁচু মিনারে তখন ঘণ্টার শব্দ বেজে ওঠে। এক নতুন সকাল, এক নতুন আগমন, আর এক রহস্যময় গল্পের শুরু।